মেসি তো এগোচ্ছেন, কিন্তু এমবাপ্পে তো দৌড়চ্ছেন আসলে, তার অ্যাসিস্ট, তার গোল সবকিছু মিলিয়ে গোল্ডেন বুটের দৌড়েও কি তিনি এগিয়ে কিনা সবচেয়ে? গোল্ডেন বুটের দৌড়ে আসলে গোলের বিচারে দুজনই সমান আছেন, তবে অ্যাসিস্ট যখন দুইজনের গোল সমান হয়ে থাকে তখন একজনকে তো টপে রাখতে হবে, তখন সেই ক্রাইটেরিয়া হয় যে যার অ্যাসিস্ট বেশি। মেসির অ্যাসিস্ট একটা, এমবাপ্পের অ্যাসিস্ট তিনটা, সে কারণেই আসলে এমবাপ্পে এখন পর্যন্ত টপে দেখাচ্ছে। আমরা একটু তালিকাটা দেখাই, আমাদের তো কাছে একটা তালিকা আছে গোল্ডেন বুটের যে তালিকাটা সেটা। তো যাই হোক, আমাদের কাছে হয়তো তালিকাটা আমরা কোনো কারণে দেখাতে পাচ্ছি না। কিলিয়ান এমবাপ্পে 8টি গোল করেছেন, তালিকাটা আমরা পেয়ে গেছি। এমবাপ্পে 8টি গোল করেছেন, মেসি 8টি গোল করেছেন। আমি যেটা বলছিলাম দুজনের সমান গোল, কিন্তু অ্যাসিস্ট এমবাপ্পের বেশি থাকায় এমবাপ্পেকে আসলে টপে রাখা হয়েছে, এবং বাকিগুলো তো শুধু ডেম্বেলের পরিবর্তন হয়েছে। ডেম্বেলে 4 গোল ছিল, এই ম্যাচে 1টি গোল করে তিনি 5 গোল হয়েছেন। আর্লিং হাল্যান্ডের 7টি গোল এবং হ্যারি কেনের 6টি গোল, তারা তো আছেই। তারা যখন নেক্সট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আমার মনে হয় তখনই তাদের গোল ট্যালিটা আপ হতে পারে। তবে রঞ্জন, মেসি এবং এমবাপ্পে তো সবসময় থাকছেনই, এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে তারা থাকছেনই। আমার মনে হয় তাদের দুজনের রেস হবে, কিন্তু হ্যারি কেনের কথা ভুলে গেলে চলবে না। ইনকেস যদি ইংল্যান্ড হ্যারি কেন বা তার দল ফাইনাল পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু হ্যারি কেনও যে কোনো সময় মানে সেই তালিকায় চলে আসতে পারেন। 7 গোল কিন্তু তারও। প্রথমার্ধ তো তারা গোলশূন্যভাবেই কাটিয়ে দিতে পেরেছিল মরক্কো, এবং তাদের ইয়াসিন বোনো যতটা সেভ করা তিনি করেছেন। খেলাটা দ্বিতীয়ার্ধে গেল এবং তারপরে এমবাপ্পে 6 মিনিটের মধ্যে ডেম্বেলে আবারও গোল করে বসলেন। অলিসের কথা আপনি বলছিলেন, যেভাবে আসলে তারা ডমিনেট করেছে। হেরেছে আসলে মরক্কো কোথায়? এই ফ্রান্সের কাছে কোয়ালিটি অফ ফুটবলে, নাকি আরও ডেপথে নিয়ে যাওয়ার সুযোগ ছিল এই গেমটা, কিংবা মরক্কোরও সুযোগ দেখেছেন কিনা আপনি? আমার কাছে মনে হচ্ছে যে তারা মরক্কোর কোচ যে গেম প্ল্যানটা করেছেন সেখানেই গলদ ছিল। সেটা তো আমার কথার আমি যে কারণে বলছি সেটা হচ্ছে যে মরক্কো যে মাইন্ড সেট আপটা নিয়ে নেমেছে। আমি একটু মরক্কোর 11টা একবার দেখাতে চাই। মরক্কোর 11টা আমার কাছে আছে। সেটা হলো যে ইসমাইল সাইবারি, মরক্কোর যে বেস্ট স্ট্রাইকার, তিনি ইনজুরি হয়েছেন, তিনি এই ম্যাচে খেলতে পারবেন না, এটা আমরা ভালো করেই জানতাম। তিনি 3টা গোল করেছিলেন, গুরুত্বপূর্ণ, তিনি দারুণ ফিনিশার। কিন্তু তার জায়গায় কিন্তু রাহিমির খেলার কথা ছিল, রাহিমি যে সেকেন্ড স্ট্রাইকার। কিন্তু আপনি যদি একাদশটা আমরা একটু দেখি, তালিব নাম্বার 9 রোলে খেলেছেন। তালিব কিন্তু কোনো স্ট্রাইকার নয়, তিনি মূলত একজন মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার খেলে থাকেন। আপনি নাম্বার 10 বা 8 ইন বিটুইন। তিনি জার্মান লিগে খুব সম্ভবত স্টুটগার্টে খেলে থাকেন, যে কোনো একটা জার্মান লিগে, স্টুটগার্ট বা লাইপজিগ এই ধরনের কোনো একটা ক্লাবে তিনি খেলে থাকেন তালিব। কিন্তু আপনি দেখেন যে এই ম্যাচে কোনো স্ট্রাইকার নামায়নি মরক্কো কেন এই ম্যাচে স্ট্রাইকার নামালো না, সেটা একটা দেখার বিষয়। দেখেন, অর্থাৎ তারা গোল করার জন্য প্রায়োরিটি তাদের ছিল না, তারা ম্যাচটা ড্র করার জন্য নেমেছিল। যেহেতু ফ্রান্সের স্ট্রাইকার ফরওয়ার্ড লাইন খুব ভালো, তো আমার মনে হয় তারা সেই মাইন্ড সেটআপেই প্রথমে পিছিয়ে গেছে। মরক্কো যদি ব্রাজিলের বিপক্ষে শুরুতেই গোল দিতে পারে, নেদারল্যান্ডসের বিপক্ষে গোল দিতে পারে, লড়াই করে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা টাইব্রেকারে জিতেছে, কিন্তু তারা তো তখন ডিফেন্সিভ মুডে খেলেনি। আমার মনে হয় এই ট্যাকটিকটা, এই কৌশলটাই তাদের কাছে খারাপ হয়েছে। কেননা মরক্কোর মিডফিল্ড, মরক্কোর রাইট উইং, লেফট উইং, তারা যেভাবে পারফরমেন্স করেছে, তাদের যেই সামর্থ্য আছে, তারা যদি প্রতিপক্ষের শক্তি বিবেচনা না করে আমার মনে হয় নিজেদের শক্তি সামর্থ্যের উপর আস্থা রেখে লড়াই করতো, গেম প্ল্যানটা সাজাতো, আরও বেটার পারফরমেন্স আশা করা যেত। জয় পরাজয় যেটাই হতো না কেন, দর্শকদের যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা ছিল যে মরক্কোর কাছ থেকে তারা একটা টাফ ফাইট দিবে, আমার মনে হয় সেটা হলে আমরা আসল মরক্কোকে দেখতাম। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে তারা হারার আগেই নিজেদেরকে আন্ডারডগ ভেবে নিয়েছে, এবং সেভাবে গেম প্ল্যান সাজানোর কারণেই তারা পিছিয়ে গেছে।